মাস 2 মাস 6 মাস যখন কাজ করে এবং তারা যখন আসবে আপনার রেগুলার অফিসে এবং তারা একসঙ্গে ব্রেকফাস্ট করে একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি হতে পারে, আমাদের স্কিল ডেভেলপ করতে হবে, আমরা ডিসিপ্লিন লাইফে আসতে হবে। কারণ সকালবেলা আমাদের সমস্যা হচ্ছে এখন আমাদের নতুন প্রজন্মে তারা সকালে ঘুম থেকে উঠতে পারে না, মানে মোবাইলে টেক্সটিং করে নানান রকম সময় করে তারা দেখা যায় ঘুমাইতে ঘুমাইতে 12টা 1টা 2টো 3টা পর্যন্ত তারা মানে ঘুমানোর সময় হয় না। এরপরে যখন সকালে ডাক দিবেন খবর নাই, 11টার আগে মোবাইলে অন নাই, বুঝতে পারছেন? সেটা আমাদের এটা খুবই মানে এই ডিসিপ্লিনে নিয়ে আসার প্রথম কাজ আমাদের তারা টাইম মতো অফিসে আসতে পারে, যে অ্যাকচুয়ালি অ্যাটলিস্ট 8টা 8:30টার ভিতরে অফিসে আসতে পারে কিনা, এটা প্রথম পরীক্ষা। সারা পৃথিবীতে যারা সফল হয়েছে এটা বলে যে 5 o'clock ক্লাব। 5 o'clock ক্লাব হচ্ছে হয়তো মুসলমানদের জন্য আরো সহজ, আমরা তো নামাজে উঠি, আর মানে যারা অন্য ধর্মে বিশ্বাসী তারা কিন্তু যারা সফল হয় তারা জেনে নেয় যে 5টার পরে ঘুমানো যাবে না। 5টার পরে তারা 5 o'clock ক্লাব বলে, সেটা তারা 5 o'clock-এ তারা বিভিন্ন জায়গায় মিলিত হয়, তারা অ্যাক্টিভিটি তৈরি হয়ে যায় তাদের। আমি যখন গার্ডেন লাইফে ছিলাম তখন আমার তপন চৌধুরী সাহেবের ড্রাইভার বলতো যে স্যার ভোর 4টায় ওঠে, প্রতিদিন ভোর 4টায় উঠে 5টার ভিতরে গলফ ক্লাবে চলে যান। কুমিটুলা গলফ ক্লাবে স্যার একটা আছে, ওখানে উনি প্রতিদিন সকালে রেগুলার যখন ঢাকায় যদি থাকে ভোর 5টার ভিতরে উনি গলফ ক্লাবে পৌঁছে যান, এবং ওনার কিছু সঙ্গী সাথী আছে তারাও ভোর 5টায় পৌঁছে যান। তারপরে উনি সকাল 8টায় গোসল করে তারপরে ওখানে ওনার একটা লাউঞ্জ আছে, ওখানে শাওয়ারটা নিয়ে তারপরে 8টার ভিতরে আমি দেখছি কোনোদিন দেখি নাই যে উনি 8টার পরে স্কোয়ার সেন্টারে ঢোকেন। উনি 8টার আগেই স্কোয়ার সেন্টারে ঢুকে যান। ওনার কি এত দরকার আছে? আমাকে অনেক সময় খুব প্রথম দিকে বলতো যে এমনি সাহেব সারা বছরে আপনি যা প্রিমিয়াম ইনকাম করেন আমার একদিনের ইনকাম কত জানেন আপনি? আমার স্কোয়ার গ্রুপের একদিনের ইনকাম সারা বছর আপনি তা করতে পারেন, আর আপনি আমার 2 ঘন্টা বসে রাখছেন মিটিংয়ের জন্য। কথাই বুঝতে পেরেছেন? মানে আমাকে মাঝে মাঝে বলতেন যে আপনি বললেন যে আধা ঘন্টা সময় লাগবে আর আপনি একটা 2 ঘন্টা ধরে আমাদেরকে আটকে রাখছেন। আমি তো আপনাদেরকে আটকাই নেব স্যার, আপনারা প্রশ্ন করছেন আমি উত্তর দিচ্ছি, আপনারাই আমাকে আটকে রাখছেন। আপনার প্রশ্ন না করে যদি বলতেন হ্যাঁ সব ঠিক বুঝে গেছে তাই তার আপনারা আমারও সময় যাই লাগতো না, আপনাদেরকে সময় নষ্ট করাতাম না। কিন্তু এটাই হলো আমাদের ইনফ্লুয়েন্সের কাজ করি আমরা। ওনাদের মতো যারা আছেন বিজনেসম্যান, যখন আমরা কথা বলি, প্ল্যান দিই, যখন কর্ম পরিকল্পনা দিই, তখন ওরা কিন্তু আবার মন্ত্রমুগ্ধের মতো আবার শোনেন যে আসলে কি কঠিন কাজটা আমরা করি। যেমন উনি অনেক সময় বলতেন যে এমনি আপনি যে এফএদেরকে নিয়োগ করেন, মাসে শেষে বেতন দেন আর নাচের বেতন দেন, তাহলে কেমনি আপনি নিয়োগ করেন? সারা মাস ধরে আপনার কোম্পানির জন্য কাজ করে ব্যবসা না হয় কোনো টাকা নাই, আর হাই কি করছেন আপনি? কথাই বুঝতে পেরেছেন? সর্বনাশ করে ফেলছেন আপনি। মানে ওনাদের মাইন্ডসেটটা এরকম ছিল। এবং ওনারা, আমি যখন বলি যেটা যখন শুরু করেছিলাম, আমি যখন 5টা ব্রাঞ্চ ছিল, আমি 1 বছর পরে জয়েন করেছিলাম, 2014 আমি 15-তে জয়েন করেছিলাম। 5টা ব্রাঞ্চ ছিল, ওরকম প্রায় 5টা ব্রাঞ্চে প্রায় 50 জন এফএ ছিল, 5টা ব্রাঞ্চ ম্যানেজার ছিল। মাসে দিয়ে দেখে মাসের শেষে প্রতিটা এফএ 10,000 টাকা করে পায়, ব্রাঞ্চ ম্যানেজার 20,000 টাকা পায়। ব্যবসা কত? হয়তো দেখলাম যে প্রথম বছর স্টেটমেন্ট দেখেছিলাম 54 লক্ষ টাকা ওনারা খরচ করেছেন বেতন খাতে, মানে এই ফিল্ড পর্যায়ে বেতন হয়েছিল 14 লক্ষ টাকা। 14 লক্ষ টাকা ইনকাম করতে 54 লক্ষ টাকা খরচ করেছে, বুঝতে পারছেন? তাই আমি বললাম স্যার আমাকে নিয়ে এসে কি করবেন? এর ভিতরে যদি আমাকে নিয়ে আসেন, একই মডেল যদি থাকেন, তাহলে তো আমাকে নিয়ে আসে তো কোনো কাজ হবে না। তো কি করতে চান? আমরা এটাকে কমিশন ভিত্তিক করতে হবে। তখন উনি বলেছেন কি বলেন আপনি, এই বেতন দিয়ে কাজ হয় না, বেতন ছাড়া কাজ করবেন কেমন? কথা বুঝতে পেরেছেন? কারণ ওরা তো কখনো এইভাবে অভ্যস্ত না। সো আমার জানুয়ারিতে জয়েন করেছিলাম, এপ্রিল মিটিংয়ে আমাকে এটা চেঞ্জ করতে হলো। জুন মাস পর্যন্ত আমাকে সাবসিডি করে কমাইতে জুনের থেকে এরা ফুল কমিশন নিয়ে আসতে হলো 2015 সালে। এই ট্রান্সফরমেশনগুলো যেটা বললাম, কিন্তু আমরা এই কঠিন কাজগুলো করি, আমরা যারা এই পেশাতে আসি, বিকজ ইন্স্যুরেন্সে আমরা যারা কাজ করি, অনেকে বলে যে স্যার আমার বেতন দরকার নেই, আমাকে কি সাপোর্ট দেবেন সেটা বলে। যদি আমি মানতে পারি আমি কাজ করবো, কারণ আমি কোনো ফিক্স স্যালারিতে কাজ করতে চাই না, আমি ইন্ডিপেন্ডেন্ট ইনকাম করতে চাই, আমি আনলিমিটেড ইনকাম করতে চাই। এবং সেটাই ইন্স্যুরেন্স ম্যানদের আসলে আসল মানসিকতা, কারণ তারা তাদের উপর আত্মবিশ্বাস আছে। তো যেটা বলছিলাম যে আমরা এখান থেকে যে কোনো মানুষ যদি তার মাইন্ডসেটটা ঠিক করে, প্রথমত তার ইন্স্যুরেন্স, তার পেশাটাকে ভালোবাসতে হবে। কারণ অনেকে দাওয়াত দিয়ে আপনাকে নিয়ে এসছে এই পেশায়, যদি সবসময় বলেন ভাই আমি তো একটা ইন্স্যুরেন্স আসতে চাই না, অমুক ভাই আমার নিয়ে আসছে, যদি কোনো খারাপ কিছু করে থাকে ওই ভাইয়ের দোষ, ইন্স্যুরেন্স কেন আমার নিয়ে আসছে। কথাই বুঝতে পেরেছেন? এই যে অজুহাত দোহাই দেওয়া,
এটা যতদিন না আপনারা কাটাইতে পারবেন সফলতা আসবে না। ইউ হ্যাভ টু ওন, নিজের দায়িত্ব নেওয়ার সক্ষমতা। আমি তো স্বাবলম্বী হইতে পারিনি, মানে কোনো সিদ্ধান্ত আমি নিতে পারি না। বাবা না বললে করতে পারি না, ওয়াইফ না বললে করতে পারি না, মা না বললে করতে পারি না। আমি নিজে কোনো কাম করি না। বস বললে করি, বাবা বললে করি, ভাই বললে করি, মানে অন্য কেউ না বললে আমি কোনো কাজ করি না। দেখবেন খালি অজুহাত। আমার কোনো দোষ নাই, আমি কোনো কাজ করতেও জানি না, ফেল করি নাই। যতবার ফেল করছি আমাকে বলছে কাজ করতে যে ফেল করছি। আমি কিছু কাজও করি না, কখনো ফেলও করি না, হয় কি না? তো আমার কাছে বলি সফলতার প্রথম শর্ত হচ্ছে আপনি নিজের উপর আত্মবিশ্বাস আছে কিনা, আপনি আপনার নিজেকে চেনেন কিনা, আপনি আপনার নিজের কর্মদক্ষতা সম্বন্ধে আপনার জ্ঞান আছে কিনা, নিজেকে কতটুকু আপনি এই সমাজে এই সোসাইটিতে কাজ করার মতো সক্ষম মাইন্ডসেট আপনার তৈরি হয়েছে কিনা, সেটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনার ভালো মন্দ আপনার দায়িত্ব। এটা কি বিশ্বাস করেন আপনারা? খুব আস্তে আস্তে বলতে চিন্তা করছে আসলে কি। আমি তো মনে করি যে বাবা টাকা রেখে যায় না কেন, দাদা কেন টাকা দান করে গেছে, জমি এতিমখানায় মসজিদে দিছে, যদি ওইগুলো না করতো তাহলে আমার কত সম্পত্তি থাকতো, হয় কি না? মানে বাবা ছিল বোকা মানুষ, দাদা ছিল বোকা মানুষ, খালি দান খরচ করে গেছে, আর এখন আমাদের কাজ করে খাইতে পারে, হয় কি না? তো এই বিষয়গুলা আমি মাঝে মাঝে, এখন তো বয়স হয়েছে আমার, এখন তো চিন্তা করে দেখি যে আসলে ধরেন পূর্বপুরুষদের ধরেন একটা বড় জমি ছিল, তার ভাঙতে 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 কিন্তু হয়তো কি হয়ে গেল, বাবা বিক্রি করতে করতে শেষ করে দিয়ে গেছে। কিন্তু ধরেন আমাদের যারা আমরা কাজ করি, আমার যারা যেসব ভাই বোনেরা হয়তো তারা এখন জমির উপর ডিপেন্ডেন্সি, তারা মনে করে যে বাবা মাকে দোহাই দিয়ে দাদাদেরকে বোকা মানুষ মনে করে, কিন্তু আমার ওদিকে তাকাইতে হয় না। কারণ আমি যেটা বলি সবসময় যে আমি ওই যে একটা আপনার মাইন্ডসেট নিজেকে অন করা, যে আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি, তো যখন দেশ থেকে মানে এলাকা থেকে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছি, ওই যে মনে হয়েছে আর ওইদিকে তাকাবো না, আমার নিজের উপর পায়ের উপর দাঁড়াইতে হবে। সো এরপর থেকে আমাকে ওইদিকে তাকাইতেও হয় নাই। আলহামদুলিল্লাহ যা কিছু করেছি আমি নিজে করেছি, খারাপ হোক ভালো হোক, আমার দায়িত্ব আমার। কথা কি বুঝতে পেরেছেন? তো এই যে আমি যেটা বলি যে নিজের দায়িত্ব নিজেকে নিতে হবে, এবং আমার কেউ আমার ঠেকা পড়ে না যে আমাকে সে দুটো পয়সা দিবে, অথবা যদি দেয় ভালো, কেউ আমাকে ভালো কথা বলবে, কেউ আমাকে স্পেস করে দিবে, এটা আপনার কখনো চিন্তা করা উচিত না। কেউ আপনার ঠেকা নেয় না, কেউ আপনার মানে ঠিকাদারিও নেয় না। বসে কেন আমার মানে এই সাপোর্ট দেয় না, বসে কেন এই কাজ বলে না, বস এটা করলে আমি এটা করতে পারতাম। এই যে আমাদের যে অন্যের প্রতি যে ডিপেন্ডেন্সি, এটা যেদিন আপনি কাটাইতে পারবেন সেদিন আপনি সফলতার রাস্তা খুঁজে পেয়ে যাবেন। যে আমি এতটুকু আমার জ্ঞান আছে, এতটুকু আমার আত্মশক্তি আছে, এতটুকু আমার জ্ঞান বুদ্ধি আছে, এবং এটা থেকে আমি এগিয়ে যাব। যার জন্য আমি অনেক সময় বলি, আমি কথাটাতে রিপিট হয় সবসময়, আমি বলি যে নিজেকে জানা, এবং এটা আমার ইন্টারমিডিয়েটের মধ্যে একটা ছিল, একটা মানে ইংলিশ সোক্রেটিসের লেখা, যে নো দাই সেলফ। সো নো দাই সেলফ, নিজেকে জানা। তোমার হয়তো বুঝি নাই যে এটা, এই কথাটার এত গুরুত্ব আছে। এখন বুঝি যে আসলে নো দাই সেলফ কত বড় শক্ত কথা, কত শক্তিশালী একটা ফিলোসফি, যে আমি নিজেকে জানা। কারণ নিজেকে না জানতে পারলে আসলে আমি জানি না কি জানি, অথবা কি জানি না কি জানি না, তা আপনি জানবেন কোত্থেকে? আপনি নিজেকে তো গ্যাপ অ্যানালাইসিস করতে পারেন না, যে আপনি কেন অন্যের থেকে কম ইনকাম করেন, কেন অন্যরা আপনার থেকে বেশি ইনকাম করে, অথবা আমি কেন অন্য থেকে বেশি ইনকাম করি, তার পিছনে লজিক আছে, সেটা তার জন্য আপনি দায়ী। আমরা সবসময় বলি বসের জন্য ইনকাম কম হয়েছে। এই যতদিন এটা মাথা থেকে ঝাড়তে পারবেন না, ততদিন আপনি স্বাবলম্বী না, ততদিন আপনি আপনার জীবন পরিবর্তন করতে পারেন। কারণ আপনার জীবনের পরিবর্তন আর একজন হাতে দিয়ে রাখছেন। জীবন কাঠি মরণ কাঠির মতো, কাঠি ঘুরাইলে আপনি ধিমায় যান, উঠাইলে যেতে হন, বুঝতে পারছেন? জীবন কাঠি মরণ কাঠি যদি আরেকজনের কাছে থাকে, আপনি কাজ করবেন কেমন? কথা কি বুঝতে পেরেছেন? তো এই জীবন কাঠি মরণ কাঠি ভাই আমার হাতে।